ইয়েলো লাইন অতিক্রম করার অজুহাতে গাজায় ফের দখলদার বাহিনীর হামলা, 2 জনের প্রাণহানি। রেড ক্রসের মাধ্যমে আরও 15 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল। ইউক্রেনের পোক্রোভস্ক শহরের দখল নিতে মরিয়া রাশিয়া, তীব্র লড়াই। জেলেনস্কির সেনাদের আত্মসমর্পণের আহ্বান। কিয়েভকে আরও 180 কোটি ইউরোর সহায়তা দিচ্ছে ইউরোপীয় কাউন্সিল। পরমাণু অস্ত্র তৈরির পশ্চিমা অভিযোগ আবারও উড়িয়ে দিল ইরান। ম্যাখো পেজিশকিয়ান ফোনালাপ, যুক্তরাষ্ট্র ও ইউরোপকে সততা এবং আস্থা প্রদর্শনের আহ্বান। সৌদি আরবের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির প্রাথমিক অনুমোদন যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে আসবে বড় পরিবর্তন, বলছেন বিশ্লেষকরা। এবং নিউ ইয়র্ক শহরকে নতুন যুগ উপহার দেওয়ার প্রতিশ্রুতি মামদানির। নতুন মেয়রকে কমিউনিস্ট আখ্যা দিয়ে ট্রাম্পের কটাক্ষ, অর্থনৈতিক সংকট তৈরির হুমকি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহজাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। ইয়েলো লাইন অতিক্রম করার অজুহাতে বুধবার নেতানিয়াহু বাহিনীর গুলিতে প্রাণ গেছে আরও 2 ফিলিস্তিনির। এদিকে রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলের মরদেহ ফেরত দেওয়ার একদিন পর 15 ফিলিস্তিনের মৃতদেহ ফেরত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। গাজায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের দিন কাটছে চরম আতঙ্কে। চিকিৎসা সরঞ্জাম না থাকলেও হাসপাতালে হাজারো রোগীর ভিড়। আহতদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যরাও মানসিক আঘাতে বিপর্যস্ত। হাজার হাজার মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও হামলা এখনও নিত্যদিনের সঙ্গী গাজাবাসীর। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, গাজার মধ্যাঞ্চলে আবারও ইয়েলো লাইন অতিক্রম করে সশস্ত্র হামলা চালানোর সময় কয়েকজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ডক্টরস উইদাউট বর্ডার্স জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চলতি মাসে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত শতাধিক। এমন পরিস্থিতিতে ইসরায়েলে থাকা আরও কয়েকজন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার রেড ক্রসের মাধ্যমে ইসরায়েলি মরদেহ ফেরত দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে গাজায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। বুধবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেলসিঙ্কিতে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো ইসরায়েলি হামলায় অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেনের পোক্রোভস্ক শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া রাশিয়া। মস্কো আবারও দাবি করেছে, ইউক্রেনীয় বাহিনীকে 4 দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। সেনাদের দ্রুত আত্মসমর্পণেরও আহ্বান জানানো হয়েছে। তবে জেলেনস্কি পাল্টা দাবি করেছেন, রুশ সেনারা গত একদিনে কোনো অগ্রগতি করতে পারেনি। শহরে প্রবেশের চেষ্টা করলে পুতিন বাহিনী প্রতিরোধের মুখে পিছু হটে বলেও জানান তিনি। যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের জন্য 180 কোটি ইউরোর নতুন সহায়তা অনুমোদন দিয়েছে ইউরোপীয় কাউন্সিল। পোক্রোভস্ক শহর ঘিরে ব্যাপক লড়াই চলছে রাশিয়া ইউক্রেনের মধ্যে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শহরের পূর্ব দিক থেকে প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করতে শুরু করেছে তারা। গত একদিনে রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে বলেও জানানো হয়। তবে কিয়েভ পাল্টা দাবি করেছে, তাদের বিশেষ বাহিনী শহরের তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে এবং অর্ধ শতাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে। ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানিয়েছেন, রুশ সেনারা শহরে প্রবেশের চেষ্টা করলেও তাদের ঠেকানো গেছে। পোক্রোভস্কের পরিস্থিতি মারাত্মক জানালেও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, শহরে অবস্থানরত রুশ সেনারা গত একদিনে কোনো অগ্রগতি করতে পারেনি। তার দাবি, কুপিয়ান্সকে রুশ সেনার সংখ্যা মাত্র 60 জনের মতো। তবে রাশিয়া পাল্টা দাবি করেছে, জেলেনস্কি বাস্তব অবস্থা আড়াল করছেন। তাদের দাবি, ইউক্রেনীয় বাহিনীকে 4 দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তাদের বাঁচার উপায় কেবল আত্মসমর্পণ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। মস্কো জানায়, তাদের টার্গেট দেশটির সামরিক শিল্প অবকাঠামো, জ্বালানি কেন্দ্র, পরিবহন লাইন ও গোলাবারুদ উৎপাদন কারখানা। এছাড়া বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করেও চালানো হচ্ছে হামলা।
যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় কাউন্সিল ইউক্রেনের জন্য 180 কোটি ইউরোর নতুন সহায়তা অনুমোদন দিয়েছে। এছাড়া 2027 সাল পর্যন্ত 5,000 কোটি ইউরো পর্যন্ত অনুদান ও ঋণের প্রতিশ্রুতিও আগেই দিয়েছে ইইউ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইরানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে। স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন ম্যাখো। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপের তিনি 3 বছর ধরে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক থাকা 2 ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে ইরান। পরমাণু কর্মসূচি ইস্যুতে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরারোপের জেরে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে ইরানের। বিশেষ করে ফ্রান্স, জার্মানি আর যুক্তরাজ্যই এই নিষেধাজ্ঞা কার্যকরে মুখ্য ভূমিকা রাখে। এমন পরিস্থিতিতেই বুধবার ফোনালাপ করেন ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র ও ইউরোপকেই এখন ইরানের প্রতি সততা ও আস্থা প্রদর্শনের বাস্তব পদক্ষেপ নিতে হবে বলে ইমানুয়েল ম্যাখোকে জানান মাসুদ পেজেশকিয়ান। বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরানের অবস্থান সবসময় স্পষ্ট ছিল। ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নির্মাণের সব অভিযোগ উড়িয়ে দেন তিনি। বলেন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা ফতোয়া ও দেশের প্রতিরক্ষা নিরাপত্তা নীতিমালার ভিত্তিতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের পথে হাঁটবে না। স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা গড়ে তুলতে অব্যাহত আলোচনা ও যোগাযোগকে অপরিহার্য উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট। একই দিন পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হলে তা হবে পারমাণবিক ইস্যু নিয়েই। তিনি জানান, অতীতে ওয়াশিংটন বারবার ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক বিষয়ে আলোচনায় তুলতে চাইলেও তেহরানের অবস্থান সবসময়ই স্পষ্ট ছিল। একই সঙ্গে তিনি জানান, 3 বছর ধরে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক থাকা 2 ফরাসি নাগরিককে মুক্তি দিয়েছে ইরান। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সৌদি আরবের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন সমর দফতর। যদিও চূড়ান্ত বিক্রির জন্য কংগ্রেস ও প্রেসিডেন্টের অনুমোদন এখনও বাকি। ওয়াশিংটন ভিত্তিক সূত্রগুলো জানায়, চড়া মূল্যের এই চুক্তি কার্যকর হলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। F-35 বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান, যা শত্রুর রাডারে ধরা পড়ে না। বর্তমানে কেবল ইসরায়েলই মধ্যপ্রাচ্যে এই বিমান চালায়। সৌদি আরব দীর্ঘদিন ধরেই লকহিড মার্টিনের তৈরি এই ফাইটার জেট কেনার আগ্রহ দেখিয়েছে। ইরানের হুমকি মোকাবেলা এবং বিমান বাহিনী আধুনিকীকরণের অংশ হিসেবে দেশটি 48টি বিমান চায় বলে জানানো হয়েছে। 2018 সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর থেকে রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের অস্ত্র চুক্তি নিয়ে কংগ্রেসের সমালোচনা রয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেল সুপারমুন। উপভোগ করলেন অস্ট্রেলিয়া, চীন, জার্মানির হাজারো মানুষ। আবার দেখা মিলবে ডিসেম্বরে। নিউ ইয়র্ক শহরকে একটি নতুন যুগ উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে একটি সক্ষম ও সহানুভূতিশীল প্রশাসন গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে মামদানির জয়কে কটাক্ষ করে তাকে কমিউনিস্ট আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ করেন, নিউ ইয়র্ক শহরকে অর্থনৈতিক দুঃস্বপ্নের দিকে নিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাটরা। বিশ্লেষকরা বলছেন, শহরের অর্থনৈতিক সংকট মোকাবেলায় দৃঢ় প্রতিজ্ঞ হলেও তা বাস্তবায়নে বেশ বেগ পেতে হবে শহরটির প্রথম মুসলিম মেয়রকে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি অলিগলিতে এখন মামদানির জয় জয়কার। নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শহরকে নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন এমন প্রত্যাশা সবার। জনগণকে আশার আলো দেখাচ্ছেন 34 বছর বয়সী এই মেয়র। কুইন্সের ফ্লাশিং মিডোজ পার্কে ইউনিস্ফিয়ারের সামনে দাঁড়িয়ে নতুন প্রশাসনিক দল গঠনের ঘোষণা দেন তিনি। বলেন, তার প্রশাসন হবে সক্ষম ও সহানুভূতিশীল। ক্ষমতা গ্রহণের মাধ্যমে নিউ ইয়র্কবাসী একটি নতুন যুগের সাক্ষী হবে বলেও মন্তব্য করেন তিনি। My message to ICE agents
নিউ ইয়র্কবাসীদের জীবনকে উন্নত করার কঠোর পরিশ্রমের এখনই শুরু। সামনের মাসগুলোতে আমি এবং আমার দল আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে সক্ষম একটি সিটি হল তৈরি করব। আমরা এমন একটি প্রশাসন গঠন করব যা সমান অংশে সক্ষম এবং সহানুভূতিশীল, যারা সৎ এবং লক্ষ লক্ষ নিউ ইয়র্কবাসীদের মতো কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক। সিটি হলে আমার প্রথম দিনটা শেষ দিনের মতোই হবে, ব্যয় সংকট মোকাবেলায় মনোযোগী। এ সময় নতুন ট্রানজিশন টিমের সদস্যদের নামও ঘোষণা করেন মামদানি। এলানা লিওপোল্ডকে ট্রানজিশন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সঙ্গে যার কো চেয়ার হিসেবে লিনা খান, মারিয়া টরেস স্প্রিঙ্গার, গ্রেস বনিলা ও মেলানি হার্জগের নাম ঘোষণা করা হয়। পুরনো সমস্যার নতুন সমাধান খুঁজতে এই দল গঠন করা হচ্ছে বলে জানান মামদানি। কিন্তু মামদানির এই ঘোষণার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মায়ামির এক অনুষ্ঠানে তাকে কড়া ভাষায় আক্রমণ করেন। বলেন, ডেমোক্রেটরা এবার নিউ ইয়র্কে এক কমিউনিস্টকে ক্ষমতায় বসিয়েছে। দাবি করেন তার প্রশাসন যখন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করছে, তখন ডেমোক্রেটরা দেশকে দিচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন। এদিকে শহরবাসী মামদানিকে নিয়ে আশাবাদী হলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। রাজনৈতিক বিশ্লেষক এরিক গ্যান্ডারের মতে মামদানির সামনে রয়েছে কঠিন বাস্তব। বলেন, ভাড়া নিয়ন্ত্রণ, ফ্রি বাস সার্ভিস বা সর্বজনীন চাইল্ড কেয়ারের মতো সুযোগ সুবিধা বাস্তবায়ন করা নিউ ইয়র্কে সহজ নয়। তবে জনগণের মন জয় করতে নতুন প্রজন্মের এই মেয়র অসাধারণ সাফল্য অর্জন করেছেন বলেও স্বীকার করেন তিনি। অনেকেই বলছেন মামদানি যদি তার নীতিমালা বাস্তবায়নে সফল হন, তবে মার্কিন নগর রাজনীতিতে এটাই হবে নতুন ধারা। আর ব্যর্থ হলে সেটি রিপাবলিকানদের আগামী নির্বাচনী প্রচারণার জন্য হয়ে উঠবে বড় অস্ত্র। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নিউ ইয়র্কের মেয়র পদে জয়ের পর প্রশংসায় ভাসছেন জোহরান মামদানি। তার সমর্থকদের আশা, ওবামার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার ঐতিহাসিক দৌড়ের মতো মামদানিও একদিন লড়বেন একই পদে। তবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী জন্মসূত্রে মার্কিন নাগরিক না হওয়ার কারণে প্রেসিডেন্ট পদে মামদানির প্রতিদ্বন্দ্বিতা সম্ভব না হলেও তিনি থাকবেন গণমানুষের হৃদয়ে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলীয় জোহরান মামদানি। বিজয়ের পর প্রশংসায় ভাসছেন মামদানি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে যেমন জোহরান মামদানি ভয় পাননি, তেমনি ভরকে যায়নি ভোটাররাও। ট্রাম্পকে টেক্কা দিয়ে শেষ হাসি হাসেন তিনি। এতেই মামদানি হয়ে ওঠেন আরও জনপ্রিয়। অনেক সমর্থকই স্বপ্ন বুনছেন প্রাণবন্ত ও উদ্যমী মামদানি একদিন মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বাস্তবতা ভিন্ন। যুক্তরাষ্ট্রের সংবিধান বলছে মার্কিন প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার প্রধান শর্ত জন্মসূত্রে দেশটির নাগরিক হওয়া। মার্কিন নাগরিক হলেও মামদানি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি। ১৯৯১ সালে উগান্ডায় ভারতীয় বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। ফলে অনেক সমর্থক চাইলেও মামদানি প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারবেন না কোনোদিনই। শর্তের বেড়াজালে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন আটকে থাকলেও মামদানি থাকবেন মানুষের হৃদয়ে। গণমানুষের স্বপ্ন ভালোবাসায় এগিয়ে যাবেন অনেক দূর, এমনটাই প্রত্যাশা তার ভক্ত সমর্থকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারের বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপি ও জালিয়াতির অভিযোগ তুলেছেন বিরোধী দল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেন ২৫ লাখ ভোট চুরি হয়েছে, যা মোট ভোটারের প্রায় ১২.৫%। রাহুল গান্ধী বলেন, নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না এবং বিজেপি এই অনিয়মে সরাসরি উপকৃত হয়েছে। सच्चाई है जो इन्होंने पूरे देश में किया है, उसकी सच्चाई आप सबको पता लग जाएगा। কখনো সীমা, কখনো সুইটি, কখনো আবার সরস্বতী। ভিন্ন ভিন্ন ভোটার কার্ডে ভিন্ন ভিন্ন নাম, তবে সেই সব ভোটার কার্ডে একজনেরই ছবি। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী হরিয়ানা নির্বাচনের ফলাফলকে বর্ণনা করেন ভোট জালিয়াতির হাইড্রোজেন বোমা হিসেবে। তিনি দাবি করেন ২৫ লাখ ভোট চুরি হয়েছে, যা মোট ভোটারের প্রায় ১২.৫%। বলেন, নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না এবং বিজেপি এই অনিয়মে সরাসরি উপকৃত হয়েছে। एक असेंबली 100 वोट,
রাহুল গান্ধী বলেন, সব এক্সিট পোল কংগ্রেসের জয় দেখাচ্ছিল, তবে ফলাফলে বিজেপি জয়ী হয়েছে। গান্ধী আরও জানান, হরিয়ানার ভোটার তালিকায় একই ছবির ভিন্ন ভিন্ন নামের নজির রয়েছে। ব্রাজিলের এক মডেল হরিয়ানা নির্বাচনে একই ছবি দিয়ে 22টি ভোট দিয়েছেন বলে অভিযোগ তোলেন রাহুল। হরিয়ানার মোট 2 কোটি ভোটারের মধ্যে প্রায় 25 লাখ ভোট জাল হয়েছে বলেও দাবি তার। বিজেপি ভোটার্স। নির্বাচন কমিশন সূত্র বলছে, ভোটের দিন কংগ্রেসের পোলিং এজেন্টরা দায়িত্বে ছিলেন না। গেল কয়েক মাস ধরেই মোদী সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলে আসছে কংগ্রেস সরকার। তারই ধারাবাহিকতায় এবার হরিয়ানা রাজ্যে ভোট জালিয়াতির নতুন অভিযোগ উঠল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মিয়ানমারে বর্ষা মৌসুমকে বিদায় জানাতে বর্ণিল আয়োজন, নাচ, আতশবাজি আর ফানুস উড়িয়ে উদযাপন বাসিন্দাদের। রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশজুড়ে উৎসবের আমেজ। ফ্রান্সের আটলান্টিক উপকূল এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় বুধবার বিকেলে ওলের দ্বীপে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পথচারী ও সাইকেল আরোহীদের ওপর গাড়ি তুলে দেন এক চালক। স্থানীয় পুলিশ তাকে আটক করেছে এবং হত্যা চেষ্টার অভিযোগে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লর নিউনেস। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী আহতদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টারে করে মূল ভূখণ্ডের পুইতিয়ে শহরে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। আহতদের মধ্যে কোনো শিশু নেই এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতি বছরের মতো এবারও লন্ডনের এক্সেল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ পর্যটন প্রদর্শনী ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট। 3 দিন ব্যাপী এই আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন শীর্ষ পর্যটন বিশেষজ্ঞ, ট্যুর অপারেটর, হোটেল ও এয়ারলাইন প্রতিনিধিরা। তবে এত বড় আন্তর্জাতিক আয়োজনে চোখে পড়েনি বাংলাদেশের কোনো স্টল বা প্রচারণা। বাংলাদেশি ট্যুর অপারেটররাও এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। চোখের সামনে এই যেন বৈশ্বিক পর্যটন খাতের এক মিলন মেলা। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এখানে তুলে ধরছে তাদের পর্যটন শিল্পের সম্ভাবনা, বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের খুঁটিনাটি সবকিছুই। তবে যুক্তরাজ্যের লন্ডনে বিশাল এই আয়োজনে ছিল না বাংলাদেশের উপস্থিতি। এখানে আসা বাংলাদেশি ট্যুর অপারেটররা বলছেন, এমন একটি বিশ্ব মঞ্চে দেশের অনুপস্থিতি সত্যিই হতাশাজনক, যেখানে নিজেদের পর্যটন খাতের সম্ভাবনাময় ভবিষ্যৎ তুলে ধরার জন্য ছিল দারুণ সুযোগ। পর্যটনের সাথে সম্পৃক্ত যত ধরনের শিল্প আছে সবাই এখানে কিন্তু অংশগ্রহণ করে থাকেন। দুঃখের বিষয় যে বাংলাদেশ থেকে আমরা এই গত 2 বছর কোনো উপস্থিতি পাইনি, যেখানে সারা বিশ্বের মানুষ আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশেই এগিয়ে যাচ্ছে ট্যুরিজমের দিক দিয়ে, সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি আশা মনে হচ্ছে আর কি। সো আমি মনে করি এই জায়গাটাতে আমাদের আরও প্রচুর ব্র্যান্ডিং করা দরকার। এদিকে পর্যটন খাতের এই বৃহত্তম আন্তর্জাতিক আসরে বাংলাদেশের অনুপস্থিতি প্রসঙ্গে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানায়, অংশগ্রহণ না করার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের। এবার এখানে অংশগ্রহণ না করার পেছনে মূল বিষয়টি সিদ্ধান্ত নিয়েছে ঢাকা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এখানে আসলে অংশগ্রহণ করার যৌক্তিকতা কতটুকু বা অংশগ্রহণ করলে এখানে কতটুকু লাভ হয় সবকিছু বিচার বিবেচনা করে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন খাতকে পরিচয় করাতে এমন আয়োজনগুলোতে সক্রিয় উপস্থিতি এখন সময়ের দাবি। বিশ্বের পর্যটন শিল্পের অন্যতম এই আসরে 180টিরও বেশি দেশ তাদের পর্যটন সম্ভাবনা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেছে বিশ্ব পরিমণ্ডলে। গেল 10 বছর ধরে একটানা বাংলাদেশও এই আসরে অংশগ্রহণ করেছিল, তুলে ধরেছিল লাল সবুজের পর্যটন শিল্পকে। তবে এবার এই আসরে বাংলাদেশ অনুপস্থিত। ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে পর্যটন শিল্পে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। চীনে নিজেদের কার্যক্রমের নিয়ন্ত্রণ বিক্রি করছে স্টারবাকস। প্রায় $400 কোটি এই চুক্তিতে অংশ নিচ্ছে চীনা বিনিয়োগ প্রতিষ্ঠান বয়ু ক্যাপিটাল। সিয়াটল ভিত্তিক কফি চেইনটি জানিয়েছে, বয়ু ক্যাপিটালের অর্থায়ন চীনা বাজারে প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করবে। দেশটিতে বর্তমানে স্থানীয় প্রতিদ্বন্দ্বী লাকিন ও কোটি মাত্র 9.9 ইউয়ানে কফি বিক্রি করছে, যা স্টারবাকসের দামের 1/3 কম। চুক্তি অনুযায়ী বয়ু ক্যাপিটাল যৌথ উদ্যোগের 60% শেয়ার নেবে আর স্টারবাকস রাখবে 40%। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী 1 দশকে বিক্রয় আয়ের পাশাপাশি লাইসেন্স ও মুনাফা মিলিয়ে চীনে তাদের ব্যবসার মোট মূল্য দাঁড়াবে $1,300 কোটি বেশি।
1999 সালে চীনে প্রবেশের পর থেকে কফির বাজার গড়ার কৃতিত্ব থাকলেও স্টারবাকসের বাজার শেয়ার 2019 সালের 34% থেকে গত বছর 14% নেমে এসেছে। সম্প্রতি আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ঐতিহাসিক মাজার-ই শরীফ নীল মসজিদ। স্তম্ভটির দেয়ালে ফাটল ধরার পাশাপাশি বহু জায়গায় খসে পড়েছে ইট। এই অবস্থায় ভবনটির ঐতিহাসিক মূল্য বিবেচনায় এর মেরামতের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। প্রকৃতির নিয়মে দুর্যোগ আসে, দুর্যোগ যায়, কখনো কখনো পেছনে রেখে যায় অবর্ণনীয় ক্ষতি। এভাবেই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে হাজারো ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন। কালের পরিক্রমায় দুর্যোগের আঘাতে রয়ে গেছে শুধুই ধ্বংসস্তূপ। সম্প্রতি আফগানিস্তানের 6.3 মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অনেকে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাও, যার মধ্যে রয়েছে নীল মসজিদ বা ব্লু মস্ক নামে পরিচিত একটি ঐতিহাসিক স্থাপনা। ভূমিকম্পে ঐতিহাসিক এই মসজিদের পলেস্তারা খসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাইরের দেয়াল, মিনার থেকে ইটও খুলে পড়েছে, ভবনের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। এমন বিপজ্জনক অবস্থাতেই জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে মাজার শরীফ, যা মানুষের জন্য বিপজ্জনক। মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে আসন্ন শীতকালে ভবনটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, তাই সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাজার-ই শরীফ আমাদের ইতিহাসের অংশ, প্রতিদিন অনেক মানুষ এখানে ঘুরতে আসে। যেহেতু ভূমিকম্পে স্থাপনাটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে, সরকারের উচিত দ্রুত এর মেরামত করা। গত সোমবার আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পে এখনও বাড়ছে মৃতের সংখ্যা। এর আগে চলতি বছরের আগস্ট মাসে ভূমিকম্পে প্রাণ হারান হাজারো মানুষ, ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের বিহারে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। 18 জেলায় 121টি আসনে ভোট দেবেন প্রায় 3,75 লাখ ভোটার। এই পর্বে ভোট হচ্ছে মোট 243টি আসনের 121টিতে। 2 দফায় অনুষ্ঠিত এই নির্বাচনের বাকি 122টি আসনে ভোট হবে নভেম্বর 11 তারিখে। মোট 2616 প্রার্থী লড়েছেন এই নির্বাচনে। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে 14 তারিখে। চলতি বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে নভেম্বর 22 তারিখে। 2025 সালের বিহার বিধানসভা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ও মহাগাঠবন্ধনের মধ্যে। 2020 সালের নির্বাচনে এই 121টি আসনের মধ্যে 63টি দখল করেছিল বিরোধী জোট, আর 55টি পেয়েছিল ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। উপসাগরীয় রেলওয়ে নেটওয়ার্ক প্রকল্পে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে কুয়েত। সম্পন্ন হয়েছে দেশের প্রধান রেলওয়ে স্টেশনের নকশার প্রথম ধাপ। 2030 সালের মধ্যে এই প্রকল্পের পূর্ণ বাস্তবায়ন সম্পন্ন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে যাচ্ছে উপসাগরীয় রেল নেটওয়ার্ক প্রকল্প। সম্প্রতি দেশটির প্রধান রেলওয়ে স্টেশনের নকশার প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। এই রেল নেটওয়ার্কের মাধ্যমে কুয়েত যুক্ত হবে গালফ কোঅপারেশন কাউন্সিল বা বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে। প্রকল্পের প্রথম ধাপে সৌদি আরবের নোয়াইসিব সীমান্ত থেকে কুয়েত সিটি পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে। লাইনটি 7ম রিং রুট অতিক্রম করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের পেছন দিয়ে যাবে। এরপর সিল্ক সিটি হয়ে পৌঁছাবে উত্তরের মুবারক আল কবির বন্দরে। এই ধাপে মোট 154 কিলোমিটার রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রধান স্টেশনটি প্রায় 20 লাখ বর্গমিটার জমির উপর গড়ে উঠবে, যার জন্য প্রায় 25 লাখ দিনার বরাদ্দ অনুমোদন করেছে সরকার। এই প্রকল্প বাস্তবায়িত হলে কুয়েত উপসাগরীয় অঞ্চলের সাথে যুক্ত হবে এক নতুন পরিবহন অধ্যায়ে। এটি কেবল আঞ্চলিক সংযোগই নয়, বরং বৈশ্বিক লজিস্টিক মানচিত্রে কুয়েতকে কৌশলগতভাবে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। সে সাথে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে বহু মানুষের জন্য। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইতালির ভিসেন্সা শহরে টানা 2 দিন দূতাবাস সার্ভিস দেয় মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। ভিসেন্সা সহ আশেপাশের শহরগুলো থেকে প্রায় 2500 প্রবাসী বাংলাদেশি সেবা গ্রহণ করেন। ইতালি থেকে বিস্তারিত মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট।
জুয়েলারি শিল্পের জন্য বিখ্যাত ইতালির ভিসেন্সা শহরে 10,000-এরও বেশি বাংলাদেশির বসবাস। আশপাশের শহরগুলো মিলে প্রায় 40 থেকে 45,000 প্রবাসী বাস করেন। তবে কাছাকাছি কনসুলেট সার্ভিস না থাকায় পাসপোর্ট, নো ভিসা, পারিবারিক ও ব্যক্তিগত সার্টিফিকেট এবং ওয়েজ আর্নার্স সার্টিফিকেট নিতে হলে তাদের যেতে হয় প্রায় 220 কিলোমিটার দূরে মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেলের অফিসে। এতে প্রবাসের ব্যস্ততম জীবনে সময় ও অর্থ দুটি অপচয় হয় প্রবাসীদের। এসব ভোগান্তির বিষয় আমলে নিয়ে গেল শনি ও রোববার ভিসেন্সা শহরে ভ্রাম্যমাণ কনসুলেট সেবার আয়োজন করা হয়। এতে ভিসেন্সা ও আশপাশের শহরে বসবাসরত প্রায় 2,500 প্রবাসী দূতাবাস সেবা গ্রহণ করেন। কোনো ভোগান্তি ছাড়াই হাতের নাগালে কনসুলেট সেবা পেয়ে খুশি প্রবাসীরা। দূতাবাস সেবা আরও সহজ ও হাতের নাগালে নিয়ে আসার জন্য প্রতি 6 মাস অন্তর অন্তর এমন ভ্রাম্যমাণ দূতাবাস সেবার আয়োজন করবেন বলে জানান বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। ভিসেন্সাতে প্রায় 2 বছর পরে আমরা একটা ক্যাম্প করতে পারলাম। দীর্ঘ বিলম্বের জন্য আমরা দুঃখিত। সাধারণভাবে আমরা চেষ্টা করব প্রত্যেক 6 মাস অন্তর অন্তর একটা জায়গায় ক্যাম্প করার জন্য। সম্প্রতি ভিসেন্সা ছাড়াও ইতালির বিভিন্ন শহরে ভ্রাম্যমাণ দূতাবাস সার্ভিসের সংখ্যা বাড়িয়েছে মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। সময় সংবাদ, ইতালি। ইউক্রেনের ওডেসায় মাটির 25 মিটার গভীরে রয়েছে একটি অর্থোডক্স গির্জা। ভূপৃষ্ঠ থেকে প্রায় 9 তলা সমান নিচে। রুশ আগ্রাসনের মধ্যেও উপাসনালয়টিতে নিয়মিত প্রার্থনা পরিচালনা করছেন সংশ্লিষ্টরা। যুদ্ধের আগুনে জ্বলছে ইউক্রেন জুড়ে। প্রতি মুহূর্তে বোমা, মিসাইল হামলার ভয় তো রয়েছেই। এরই মধ্যেই মাটির নিচে টিকে আছে শান্তি আর প্রার্থনার আশ্রয়। ওডেসার নিচের প্রাচীন পাথরের সুড়ঙ্গগুলোতে গড়ে উঠেছে ভূগর্ভস্থ একটি গির্জা। উপরে প্রতিদিন বাজে বিমান হামলার সাইরেন, কিন্তু নিচে নেমে গেলেই যেন নীরব সব, এক ভিন্ন জগৎ। ইউক্রেনের শান্তি আর টিকে থাকার আশায় প্রার্থনায় মত্ত থাকেন অর্থোডক্স ভক্তরা। উপাসনালয়টিতে নিয়মিত প্রার্থনা পরিচালনা করেন ফাদার দিমিত্রো ক্রাসনোভায়েভ। ফাদার দিমিত্রো প্রতি মাসে হাতে গোনা কয়েকজন বিশ্বাসীকে নিয়ে নামেন সেখানে। মোমবাতির ক্ষীণ আলোয় ভেসে ওঠে দেয়ালের খোদাই। পুরনো খ্রিস্টীয় প্রতীকের ছায়ায় যেন ফিরে আসে উপাসনার আদি যুগ। খ্রিস্টান ধর্মের শুরুর দিনে যেমন ছিল এই ভূগর্ভস্থ গির্জাটি, ঠিক তেমনই। যখন মানুষ মাটির নিচে আশ্রয় নিয়ে প্রার্থনা করত, এখানে প্রার্থনা মানে যুদ্ধের ভয় থেকে কিছুক্ষণের মুক্তি। ফাদার ক্রাসনোভায়েভ ওড়িশার হলি প্রোটেকশন চার্চের প্রধান পুরোহিত। উপরে যেমন চলে স্বাভাবিক উপাসনা, তেমনি নিচের গির্জা হয়ে ওঠে যুদ্ধকালীন এক নীরব প্রতিরোধের প্রতীক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধের শুরু থেকে ইউক্রেনে ধ্বংস হয়েছে অন্তত 640টি গির্জা। শিউলি রোজা, সময় সংবাদ। অবহেলায় জর্জরিত ইয়েমেনের ঐতিহাসিক সিরা দুর্গ। একসময় এডেন বন্দরের নিরাপত্তা ঘাঁটি হিসেবে পরিচিত এই দুর্গ এখন ধ্বংসপ্রায়। স্থানীয়রা বলছেন দ্রুত সংস্কার ও সংরক্ষণ করা যাবে, না হলে হারিয়ে যাবে দেশের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই নিদর্শনটি। ইয়েমেনের এডেন উপকূলে 1000 বছর ধরে আগ্নেয় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে সিরা দুর্গ। ভাঙাচোরা আর পুরানো প্রাচীর জুড়ে গ্রাফিতি, ভেঙে পড়া দেয়াল আর ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। একসময় এই দুর্গ এডেনের প্রাচীন বন্দর পাহারা দিলেও এখন শুধু সময়ের সাক্ষী হয়ে ধ্বংসের মুখে। ইতিহাসবিদদের মতে শুধু এডেন নয়, গোটা ইয়েমেনের ইতিহাসের অংশ সিরা দুর্গ। একসময় পুরো বন্দর এবং উপসাগরের গতিবিধিও নজর রাখা হতো এই দুর্গ থেকে, তাই এর সামরিক গুরুত্বও অপরিসীম। ইতিহাসের অংশ হলেও দুর্গে এখন দর্শনার্থীদের জন্য মৌলিক সুবিধা নেই বললেই চলে। বছরের পর বছর ধরে দুর্গের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা প্রত্নতত্ত্ব কার্যালয়ের সঙ্গে কাজ করছি যাতে এটি পুনরুদ্ধার ও পুনর্জীবিত করা যায়। দুর্গের পাশে একটি পার্ক নির্মাণের পরিকল্পনাও আছে, যা স্থানীয় পর্যটনকে নতুনভাবে উজ্জীবিত করবে। 15 মিনিটের খাড়া পাহাড়ি পথে পাথরের সিঁড়ি বেয়ে প্রতিদিনই দুর্গে ওঠেন দর্শনার্থীরা। পর্যটকরা বলেন এই দুর্গের অবস্থানই একে অনন্য করেছে। একসঙ্গে ভূমি আর সাগর দুটোই দেখা যায় বলে ভ্রমণ পিপাসুদের কাছে এখনও জনপ্রিয় স্থান এটি। ঐতিহাসিক এই স্থানটির দুরবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরাও। কর্তৃপক্ষের অবহেলায় দুর্গের চারপাশে ময়লা, ভাঙাচোরা সিঁড়ি আর দেয়ালে আঁকা গ্রাফিতি দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ তাদের। পুরাকীর্তি বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে দুর্গ পুনরুদ্ধারের কাজ শুরু করা হচ্ছে বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বিশ্বের বিভিন্ন দেশের আকাশে দেখা মিলল অপরূপ সুপারমুনের। ভরা পূর্ণিমায় চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসলে সৃষ্টি হয় সুপারমুনের। এদিকে আগামী মাসে আরও একটি সুপারমুন দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
সাধারণ সময়ের তুলনায় চাঁদ যখন কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে তখন অন্য সময়ের চেয়ে এটিকে তুলনামূলক বড় ও উজ্জ্বল দেখায়, আর এই চাঁদকেই বলা হয় সুপারমুন। বুধবার সুপারমুনের আলোয় আলোকিত হয় অস্ট্রেলিয়ার বন্ডি বিচ। সুপারমুনের আলোয় আলোকিত হয়েছে চীনের রাজধানী বেইজিংও। শহরের কুয়াশাচ্ছন্ন রাতেও পরিষ্কার দেখা যায় বিশাল আকারের চাঁদ। অন্যান্য দেশের মতো ভারতেও ধরা দেয় সুপারমুন। অমৃতসর, সুরাট, আগ্রা, নয়াদিল্লি সহ বিভিন্ন শহর থেকে এই দৃশ্য দেখে মুগ্ধ হন হাজারো মানুষ। জার্মানির কোলন শহরের আকাশে সুপারমুনের দৃশ্য পর্যবেক্ষণ করেন স্থানীয়রা। উজ্জ্বল চাঁদের ছবি তুলেছেন কেউ আবার ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসা চাঁদ দেখা গেছে সংযুক্ত আরব আমিরাত, বসনিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমারে শেষ হয়েছে বর্ষা মৌসুম, আর একে বিদায় জানাতে নাচ, আলোকসজ্জা, আতশবাজি আর রঙিন ফানুস ওড়ানোর উৎসবে মেতেছে বাসিন্দারা। বর্ষা শেষে আলোক উৎসবের মাধ্যমে প্রতিবছর উদযাপিত হয় মিয়ানমারের তাজউইংদাইন উৎসব। বাঁশ ও কাগজে তৈরি অসংখ্য ফানুস আকাশে উড়িয়ে এই উৎসব উদযাপন করে স্থানীয়রা। রাজধানী নাইপিদোতে এবারের আয়োজনে অংশ নেয় বিভিন্ন সরকারি মন্ত্রণালয়, যেখানে প্রতিযোগিতামূলকভাবে 14টি রঙিন ফানুস আকাশে ওড়ানো হয়। ব্রিটিশ আমলে শুরু হওয়া এই উৎসব এখন দেশটির জাতীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। মূল কেন্দ্র শান প্রদেশে তাওঙ্গি শহর হলেও দেশ জুড়ে নানা স্থানে এই উৎসব অনুষ্ঠিত হয়। বেলুন উড়ানো, নাচ, গান আর আতশবাজির মাধ্যমে রাতের আকাশ রঙিন হয়ে ওঠে। তবে উৎসবের এই আলোর পেছনে কালো ছায়া হয়ে রয়েছে চলমান গৃহযুদ্ধ। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রস্তুতি চললেও তা নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনা করছে। তাদের অভিযোগ, সামরিক নিয়ন্ত্রণকে বৈধতা দিতে এই ভোট আয়োজন করেছে জান্তা সরকার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইয়েলো লাইন অতিক্রম করার অজুহাতে গাজায় ফের দখলদার বাহিনীর হামলা, 2 জনের প্রাণহানি। রেড ক্রসের মাধ্যমে আরও 15 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল। ইউক্রেনের পোক্রোভস্ক শহরের দখল নিতে মরিয়া রাশিয়া, তীব্র লড়াই। জেলেনস্কির সেনাদের আত্মসমর্পণের আহ্বান। কিয়েভকে আরও 180 কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইউরোপীয় কাউন্সিল। এবং নিউ ইয়র্ক শহরকে নতুন যুগ উপহার দেওয়ার প্রতিশ্রুতি মামদানির। নতুন মেয়রকে কমিউনিস্ট আখ্যা দিয়ে ট্রাম্পের কটাক্ষ। অর্থনৈতিক সংকট তৈরির হুমকি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।